কোনো মানুষের জন্মের পর থেকে আর কিছু ঠিক হোক আর না হোক একটা জিনিস তার কনফার্ম হয়ে যায়, সেটা হচ্ছে তার মৃত্যুর দিন। তো মৃত্যুই যখন একটা জীবনের চরম সত্য, তো সেই মৃত্যুর জন্যই কি কখনো আমরা লক্ষণ রেখা পার করে যাই? আজকের ঘটনায় ভিকটিম নিজেই তার মৃত্যুর সরঞ্জাম বাজার থেকে কিনে আনবে, তার মৃত্যুর প্র্যাকটিস হবে। এ যেন জীবনের এক অদ্ভুত রঙ্গমঞ্চে সে তার নিজের মৃত্যুর নাটকের উপসংহার লিখছে, কিন্তু সে এই নাটকের যে মেইন ক্যারেক্টার সেটাই সে কোনোদিনও বুঝতে পারেনি। 2014 সালের জুন মাসের এক সুন্দর দুপুরে বেশ বর্ষা পড়ছে। বাড়িতে রান্না করছে বিনার একটা হ্যাপি ফ্যামিলি আছে। সেই ফ্যামিলিতে সে 7 বছর আগে বিয়ে করেছিল। এই 7 বছরে ছোটোখাটো ঝগড়া ছাড়া তার হাজব্যান্ডের সাথে সেইভাবে কোনো প্রবলেম হয়নি। সে তার শ্বশুর শাশুড়ি এবং দেওর, তার সাথে সাথে তার 3 বছরের এক কন্যা সন্তানের সাথেও থাকে। এই নিয়ে বিনার একটা হ্যাপি ফ্যামিলি। কিন্তু বিনা আসলেই কি সুখী ছিল, নাকি ভিতরে ভিতরে কোনো একটা চিন্তা তাকে কুড়ে খাচ্ছিল? জুলাই মাসের সেই দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর তারা সবাই বিনার হাজব্যান্ড, যার নাম হচ্ছে সুধীর, তার হোটেলে যাবে। তার হোটেলে সেদিন একটা স্পেশাল গেস্ট আসছিল এবং তার জন্য একটা স্পেশাল ইভেন্টও রাখা হয়েছিল। তো সেই ইভেন্টের জন্যই পরিবারের সবাই যাবে বলে ডিসাইড করেছিল, কিন্তু শেষ মুহূর্তে বিনা বলে যে বাড়িতে আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না, তো তোমরা চলে যাও। বিনার মুখ থেকে এই কথাটা শোনার পর তার শাশুড়ি তাকে বলে যে বৌমা, তুমি চলো ইভেন্টে, ওখান থেকে ফিরে এসে আমি তোমাকে হেল্প করব এই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে। তখন বিনা সেই অফারটাও রিজেক্ট করে দেয়। সবাই বাড়ি থেকে চলে গেছে এবং বাড়ি থেকে চলে গিয়ে তারা সবাই ইভেন্ট এনজয় করছে। এবং রাত্রেবেলা যখন 7:30 বাজে, তখন বিনার শাশুড়ি, শ্বশুর, দেওর এবং তার কন্যা সন্তান তারা সবাই ফিরে আসে এবং ফিরে এসে বিনাকে ডাকতে থাকে। তারা প্রথমে কলিং বেল বাজায়, কিন্তু বিনা কোনো রেসপন্স দেয়নি। তারা ধাক্কাধাক্কি করে, সেখানেও বিনা কোনো রেসপন্স দেয়নি। তারা জানলা দিয়ে উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করে, সেখানে তারা বুঝতে পারে যে জানলাগুলো সমস্ত বন্ধ করা আছে। সেই মুহূর্তে কিছু প্রতিবেশী এই অবস্থা দেখে তারাও বিনাকে ডাকতে থাকে এবং সবশেষে বিনার শাশুড়ি তার নিজের সন্তানকে ফোন করে বলে যে বিনা দরজা খুলছে না। ইভেন্ট শেষ হয়ে গেলেও সেই স্পেশাল গেস্টরা তখনও বেরোয়নি। তাদেরকে বিদায় জানিয়ে সুধীর আধ ঘন্টা পর বাড়িতে আসে। সেও ডাকাডাকি করে, কিন্তু তার ডাকাডাকিতেও বিনা যখন দরজা খোলে না, তখন সুধীর গিয়ে একটা তালাওয়ালার কাছ থেকে একটা চাবি নিয়ে আসে এবং সেই চাবি দিয়ে তারা এই দরজাটা ওপেন করে এবং দরজাটা ওপেন করতেই তারা সবাই শক হয়ে যায়। তারা দেখে ড্রয়িং রুম পার করে যে কিচেন আছে, যে কিচেনে দিনের 24 ঘন্টায় এই বিনার কাটতো, সেই কিচেনেই সে ঝুলে আছে। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসে, বডিটা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ বেসিক ইনভেস্টিগেশন শুরু করে এবং এই বেসিক ইনভেস্টিগেশনে তারা জানতে পারে যে এই বিনা আর সুধীরের বিয়ে হয়েছিল 7 বছর আগে। প্রতিবেশীরাও বলছে যে বিনা কেন এরকম করলো সেটা তারাও বুঝতে পারছে না। বিনার লাইফ মোটামুটি একটা পিকচার পারফেক্ট হাউসওয়াইফেরই ছিল। এই হাউসওয়াইফের কোনো অবৈধ রিলেশন ছিল না। সুধীর উল্টো দিকে একটা পলিটিক্যাল পার্টির জেনারেল সেক্রেটারি ছিল, তার সাথে সাথে তার একটা হোটেল চেইনের বিজনেসও ছিল। পয়সা কড়ি যেমন তার ছিল, তার সাথে সাথে তার রাজনৈতিক ক্ষমতাও ছিল। তো সেই ক্ষেত্রে পলিটিক্যাল প্রেশারও পুলিশের কাছে একদম প্রথম থেকেই চলে আসে। তো পুলিশ ময়না তদন্তের রিপোর্টের জন্য যখন ওয়েট করছে, সেই সময় পুলিশ স্টেশনে উদয় হয় বিনার নিজের দাদার। আমার মা বাবা নেই, তারা অনেক আগেই মারা গেছে। বিনাকে আমি নিজে হাতে পিঠে করে মানুষ করেছি। বাবা মা যখন মারা যায়, তারা শুধুমাত্র পৈতৃক বসত ভিটেটা এবং তার সাথে সাথে একটা জমি ছাড়া আমাদের জন্য কিছুই রেখে যেতে পারেনি। বিনাকে বিয়ে দিই,
বিয়ের সময় ভালো একটা অ্যামাউন্টের পণ পর্যন্ত দেওয়া হয়, কিন্তু বিয়ে করে ওই বাড়ি যাওয়ার পরেই জাস্ট কয়েকদিন যেতে না যেতেই যেই না বিনার হাজবেন্ড সুধীর শুনতে পায় আমাদের একটা বড় জমি আছে এবং যার ভ্যালুয়েশন অনেক এবং সেই জমিটা আমি বিক্রি করতে চলেছি, তখনই সে বিনাকে প্রেশার দিতে থাকে যে তুমি ওই জমিটার বিক্রি করে যে টাকাটা পাবে তোমার ভাই, সেটার থেকে তুমি তোমার ভাগের অংশটা নাও। এইটা নিয়ে বেশ ঝামেলা হয়, বিনার উপর অনেক প্রেশার দেওয়া হয়। বিনা বারবার বলে যে ওটার উপর একমাত্র আমার দাদার হক আছে, আমি তার হক মারতে পারবো না। তো সেই ক্ষেত্রে তাদের ঝামেলাটা এতটাই বেড়ে যায় যে বিনা কয়েকদিনের জন্য আমার কাছে চলে আসে। তারপর সে আবার ক্ষমা চেয়ে বিনাকে ফেরত নিয়ে যায়। ময়নাতদন্তের আগে পুলিশের কাছে এই যে একটা স্পেশাল ইনফরমেশন ইনপুট এসেছে, এইখানে গোটা সন্দেহটা পলিটিশিয়ান হাজবেন্ড সুধীর যাদবের উপর চলে যায়। তারা সুধীর যাদবকে ডাকে এবং সুধীর যাদবকে ডেকে এই ডাউরির ব্যাপারে যখন কোশ্চেন করে তখন সে লজ্জায় পড়ে যায়। সে বলে যে হ্যাঁ, আমি এই ব্যাপারে অনেকটাই লজ্জিত, আমি বিয়ের সময় ডাউরি নিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময়ে আমার যে এক্সট্রা ডিমান্ড ছিল সেইটার জন্য আমি অনেকই সরি বলেছি তার দাদাকে এবং বিনাকেও, এবং তারপর থেকে বিনার সাথে আমার কোনোদিনও কোনো কিছু নেই, সেইভাবে আর ঝামেলা হয়নি। আমাদের সন্তানও হয়েছে, একটা হ্যাপি লাইফও হয়েছে। আপনারা প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাও করতে পারেন, বিনার মৃত্যুর পিছনে আমার কোনো হাত নেই। কিন্তু পুলিশ জানে যেহেতু পলিটিশিয়ান হাজবেন্ড, সে অনেক ক্ষমতার অপব্যবহার করতে পারে। এই কারণে পুলিশ ক্লিয়ারলি তাকে বলে দেয় আমরা আপনাকে স্ক্যানারে রাখছি, আপনি শহর ছেড়ে কোথাও যাবেন না। বিনার ময়না তদন্তের রিপোর্ট আসে এবং সেই ময়না তদন্তের রিপোর্ট পুলিশকে শান্ত করে। কারণ কি, সেই রিপোর্টে লেখা ছিল যে বিনা যেটা করেছে সেটা নিজে থেকেই করেছে, এর পিছনে সেই দায়ী, এবং তাকে কেউ কি প্রভাবিত করেছে এই ব্যাপারে পুলিশ সেইভাবে কোনো সোর্স পাচ্ছে না। কিন্তু একজন ব্যক্তি ছিল, সে প্রচণ্ডভাবে এই ময়না তদন্তের রিপোর্টে আনহ্যাপি। সে হচ্ছে এই বিনার দাদা। বিনার দাদা বারবার পুলিশ স্টেশনে গিয়ে বলতে থাকে যে এই মৃত্যুর পিছনে সুধীর কোথাও না কোথাও জড়িত আছে, তাকে ভালো করে কোশ্চেনিং করা। পুলিশ বারবার তাকে বোঝায় যে সুধীরকে আমরা অনেক কোশ্চেন করেছি, কিন্তু তার দাদা কোনোভাবেই এই জিনিসটা মানতে চাইছিল না, সে আরও ইনভেস্টিগেশন চাইছিল। বিনার দাদা এবার পুলিশের কাছে সেইভাবে হেল্প না পেয়ে সিনিয়র যে এসপি আছে সেই জেলার, তার কাছে চলে যায় এবং তার সাথে কথা বলার পর সিনিয়র এসপি যখন লোকাল পুলিশ স্টেশনে ফোন করে, তখন লোকাল পুলিশ আবার এই ব্যাটারটাকে রিইনভেস্টিগেট করে। রিইনভেস্টিগেশন যখন চলছে সেই সময় ওই থানার যে অফিস ইনচার্জ ছিল এবং যে এই কেসের দায়িত্বে ছিল তার ট্রান্সফার হয়ে যাবে। নতুন এক পুলিশ অফিসার আসে, সে আবার ওই ক্রাইম স্পটটা ভিজিট করে। এই ক্রাইম স্পট ভিজিট করে পুলিশ প্রথমে সেইভাবে তো কিছু লক্ষ্য করেনি, লক্ষ্য না করে তারা বিনার দাদাকে বলেই দেয় যে এটা ক্লিয়ার কাট বিনা নিজে থেকেই করেছে। কিন্তু বিনাকে কেউ কি কোনো প্রভাবিত করেছে সেই ব্যাপারে যখন খোঁজখবর নেওয়া হয়, তখন ক্লিয়ারলি দেখা যায় যে তার হাজব্যান্ড কোনোভাবেই তাকে প্রভাবিত করেনি, তার শ্বশুর শাশুড়ি তারাও কোনোভাবে প্রভাবিত করেনি, আর যদি প্রভাবিত করেও থাকে তার এক্স্যাক্ট কোনো প্রমাণ পুলিশের কাছে সেই মুহূর্তে অন্তত ছিল না। তো এই কারণে পুলিশ বেশ একটা গা ছাড়া ভাব দিয়েছিল। কিন্তু বিনার দাদা ছেড়ে দেওয়ার পাত্র ছিল না, সে সোজা আবার সেই এসপির কাছে চলে যায়। এসপিকে গিয়ে বলে যে ঠিক আছে, আমার বোনের মৃত্যুর কারণ যদি আমার বোনই হয়ে থাকে, টোটাল কাজটা যদি সেই করে থাকে, আমার একটা লাস্ট ডিমান্ড আছে যে আমার বোনের সেকেন্ড টাইম ময়না তদন্ত হোক। সেই কথাটা মেনে নিয়ে বিনার সেকেন্ড টাইম ময়না তদন্ত হয় এবং সেই ময়না তদন্তের রিপোর্টেও বিনার দাদা একদম হতাশ হয়ে যায়। কারণ কি, বিনার মৃত্যুর কারণ এখানেও উল্লেখ করা হয়েছে যে সে যেটা করেছে সেটা নিজেই করেছে। এই ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে বিনার দাদা ভীষণই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে পুলিশের কাছে আবার যেতে থাকে, বারবার যেতে থাকে। তো নতুন আসা পুলিশ অফিসারের কোথাও না কোথাও কিছু একটা মনে হয়। সে সুধীর, বিনা এদের কল ডিটেল চেক করে
এবং প্রাইমারিভাবে কল ডিটেল রেকর্ডে তেমন কোনো কিছুই পাওয়া যায়নি। সুধীরের ফোনে 90% অফ দ্য টাইম কোনো পলিটিক্যাল ম্যান ফোন করছে, কোনো ব্যবসায়ী ফোন করছে, পরিবারের কোনো মানুষ ফোন করছে, আর বিনার ফোন নাম্বারে সাধারণত ফ্যামিলির নাম্বার ছাড়া অন্য তেমন কোনো নাম্বারই তারা সেই সময় লক্ষ্য করেনি। এবার তারা আবার ক্রাইম স্পটটা ভিজিট করে, সেই কিচেনে গিয়ে তারা আবার পুরো জিনিসটা রিক্রিয়েট করে এবং রিক্রিয়েট করার সময় তারা জিজ্ঞাসা করে যে বিনার হাইট কত ছিল। বিনার হাইট ছিল 5 ফুট 3 ইঞ্চি এবং যে সিলিংয়ে সে ঝুলেছিল সেইখানে একটা টুলের উপর সে দাঁড়িয়েছিল। সেই টুলটা আনা হয় এবং টোটাল জিনিসটা মেপে দড়িটা কীভাবে সে লাগাবে সেই সমস্ত জিনিস যখন ক্যালকুলেশন করা হয় তখন দেখা যায় যে 5 ফুট 3 বিনা কোনো মতেই ওই গিটটা উপরে লাগাতে পারবে না। তাহলে এই গিটটা অন্য কেউ লাগিয়ে দিয়েছিল, না হলে এটা তো সম্ভব না। তো এই যে ব্রেক থ্রু হলো, সেই ব্রেক থ্রুতেই পুলিশ আরও ভালো করে ইনভেস্টিগেট করা শুরু করে এবং এইখানে কোথাও না কোথাও তারা ময়না তদন্তের রিপোর্টকে ছাপিয়ে গিয়ে একটা নতুনভাবে ইনভেস্টিগেশন শুরু করে এবং যে ইনভেস্টিগেশনে ময়না তদন্তের রিপোর্ট একটা বড় কোশ্চেন মার্ক এনে দেবে। পুলিশ সুধীরের যে কল ডিটেল রেকর্ড আছে, কল লোকেশন আছে, যেদিন এই বিনার মৃত্যু হয়েছে সেই দিন সে কোথায় ছিল, কি করছিল, তার সাথে এমন কোনো কারোর যোগাযোগ আছে কি না যে এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে, সেই সমস্ত কিছু দেখার পর সুধীরের ফোন নাম্বার থেকে বা কল ডিটেল থেকে পুলিশ সেইভাবে কিছুই উদ্ধার করতে পারেনি। কিন্তু বিনার ফোন নাম্বার তারা যখন ভালো করে আবার রিচেকের পর রিচেক করতে থাকে তখন তারা একটা ছোট্ট স্লাইট জিনিস লক্ষ্য করে। সেটা হচ্ছে যে একটা নাম্বার যেটা বিনাকে অনলি একবার ফোন করেছিল, সেই নাম্বারটা কার? সেটা কি বিনার কোনো অবৈধ প্রেমিকের নাম্বার? পুলিশ যখন সেই নাম্বারে ফোন করে তখন সেই নাম্বারটা সুইচ অফ করে। যাই হোক, সেই সুইচ অফ হওয়া নাম্বারটা পুলিশ যখন ইনভেস্টিগেশন করে তখন তারা দেখতে পায় যে ওই নাম্বারটা 3 মাস আগে নেওয়া হয়েছে এবং 3 মাস আগে নেওয়া হলেও সেই নাম্বারটা থেকে অনলি একবার কল করা হয়েছে এবং সেই একবার কলটাই করা হয়েছে এই বিনাকে। তো এই জায়গাতে পুলিশের সন্দেহ হয়, পুলিশ এই নাম্বারটা ট্র্যাকিং লাগিয়ে দেয়, কিন্তু ফোন নাম্বারটা তো অলরেডি সুইচ অফ হয়ে গেছে। কিন্তু এই নাম্বারটা যে ফোনে লাগানো ছিল সেই ফোনটাকে কোনোভাবে পুলিশ ট্র্যাক করে ফেলে এবং সেই ট্র্যাক করার পরে তারা জানতে পারে সেই ফোনটাও সুইচ অফ আছে, তাতে কোনো সিম ইউজ করা হচ্ছে না। কিন্তু পুলিশের কাছে একটাই আশা আছে যে ওই ফোনে যদি কোনো নতুন সিমও লাগানো হয় সঙ্গে সঙ্গে পুলিশ সেই ফোনের লোকেশনটা বার করতে পারবে এবং সেটাই হয়। 20 থেকে 30 দিন পর সেই ফোনটা আবার অ্যাক্টিভেট হয় এবং সেই অ্যাক্টিভেট হওয়া ফোনের যে সিম ছিল সেই সিমের অ্যাড্রেস থ্রুতে তারা একটা জায়গায় পৌঁছায় এবং সেই ব্যক্তিকে তারা অ্যারেস্ট করে যখন জিজ্ঞাসাবাদ করে তখন এমন একটা রহস্যের পর্দাফাশ হয় যেটা পুলিশও ভাবেনি যে এই রকমও হতে পারে ক্রাইমের হিস্ট্রিতে, যেখানে দুবার ময়না তদন্তের রিপোর্ট ফেইল হতে চলেছে। যে ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করেছে সেই ব্যক্তির কাছ থেকে পুলিশ আরও একজনের খোঁজ পায় এবং সেই আরও একজনকে পুলিশ যখন অ্যারেস্ট করে নিয়ে আসে তখন পুলিশ তার সাথে সাথে এই যে বিনা আছে তার হাজবেন্ড সুধীরকেও অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসে এবং সুধীরকে যখন অ্যারেস্ট করা হয় তখন সুধীর একদম অবাক হয়ে গেছে। সুধীর তখনও বারবার বলছে যে আমার ওয়াইফের সাথে যেটা হয়েছে সেই ব্যাপারে আমি কিছুই জানি না, সেটা কেউ করিয়েছে নাকি সে নিজে করেছে আমি সত্যিই জানি না। কিন্তু পুলিশের দৃঢ় বিশ্বাস যে এর মধ্যে সুধীর জড়িত আছে। বিনার দাদা তারও দৃঢ় বিশ্বাস এর মধ্যে মেইন কালপ্রিটই হচ্ছে সুধীর। ওই দুইজন যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে তারা কারা? তারা নর্মাল পাতি দুটো লোক যারা টাকার জন্য সমস্ত কিছু করতে পারে। এবার ওই দুজনকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোরা
কেন এই কর্মকাণ্ডগুলো করেছিস, তোদের উপরে কে আছে, তোদেরকে সুধীর কত টাকা দিয়েছে। তখন তারা একটা ঘটনা শোনাতে শুরু করে এবং এই ঘটনাতে ক্লিয়ার হতে যাচ্ছিল যে সুধীর আর বীণার এক সুন্দর সংসারের যে কল্পনাতীত ছবি প্রতিবেশীদের কাছে ছিল সেটা আসলে মিথ্যে ছিল। সুধীর আর বীণার বিবাহিত জীবন বেশ ভালোই চলছিল, কিন্তু এই ভালো চললেও সুধীরের কাছে বীণা বেশ লেস ইন্টারেস্টিং হয়ে গেছিল। তো এই কারণে বীণার প্রতি তার আর প্রেম আসছিল না। যেহেতু সে একটা পলিটিক্যাল পার্টির ওয়ার্কার ছিল, তো তার ওই পলিটিক্যাল পার্টিতেই এক কলিগ ছিল। সেই কলিগের নাম হচ্ছে রুবি। এই রুবির সাথে তার খুব ভালো পরিচয় হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু এই বন্ধুত্বটা প্রেমের খুব ক্লোজ ছিল, কিন্তু ঠিক এক্স্যাক্টলি প্রেম ছিল না। কেন? সুধীর সে কখনোই তার সন্তানকে আর ওয়াইফকে ছাড়তে চায়নি, সে চায়নি সমাজে বদনামি হোক। তো এই কারণে এটা প্রেম হলেও ঠিক প্রেমও বলা যায় না। তো এই সম্পর্কটা যখন সে কন্টিনিউ চলছে, 6 মাস 7 মাস পর হঠাৎই রাত্রেবেলা একদিন বীণা শুনে নেয় যে তার হাজব্যান্ড একজনের সাথে কথা বলছে এবং সেই কথাটা প্রেমের কথা। এরপর বীণা আর সুধীরের জীবনে অশান্তির ঝড় নেমে চলে আসে। বীণা প্রত্যেক দিনই নিজের উপর ডাউট করতে থাকে যে তার হাজব্যান্ড কেন এরকম করছে। তার হাজব্যান্ড তাকে বুঝেও পারেনি যে এটা একটা স্পেশাল বন্ধুত্ব, এটা কোনো রকম কোনো প্রেম না। কিন্তু বীণার মনে ওই যে ঢুকে গেছে যে তার হাজব্যান্ড তাকে পছন্দ না করে অন্য একজনের সাথে অবৈধ সম্পর্ক করেছে, সেটা সে কখনোই মাথা থেকে বার করতে পারছে না। তার দরকার ছিল এমন একটা উপায় যাতে তার হাজব্যান্ড তার কাছেই ফিরে আসবে, এবং এই কারণে সে শেষমেশ একটা লক্ষণ রেখা পার করতে যাচ্ছিল। এই ঘটনা ঘটার পর হঠাৎই তার কাছে একদিন এক সাধু আসে। সেই সাধু বলে যে আমি সারাদিন ভিক্ষা করছি, কিন্তু কোথাও আমি ভিক্ষা পাইনি, মা তুই আমাকে একটু ভিক্ষা দে, তাহলে তোর মঙ্গল হবে। তো বীণা যেহেতু একটা ধার্মিক মেয়ে, সে ঘর থেকে চাল ডাল বার করে সেই সাধু বাবাকে দেয়। সাধু বাবা সেদিন চলে যায়। তার 2 দিন পর সেই সাধু বাবা আবার তার কাছে ফিরে আসে এবং ফিরে এসে তার কাছে আবার ভিক্ষা চায়। বীণাও কিছু না ভেবে তাকে ভিক্ষা দেয়, কিন্তু এই ভিক্ষা দেওয়াটাই তার বিপদ হতে চলেছিল। আপনাদের নিশ্চয়ই রামায়ণের একটা ইম্পর্টেন্ট ঘটনা মনে আছে, যেখানে সীতা মাকে ভগবান তুল্য লক্ষ্মণ একটা দণ্ডি কেটে দিয়ে গেছিল এবং বলেছিল যে তুমি এর থেকে বাইরে বার হবে না। কিন্তু রাবণ এক সাধুর বেশে এসে তার কাছে ভিক্ষা চায় এবং সেই ভিক্ষাটা দিতে গিয়েই যখন মা সীতা সেই লক্ষণ রেখা পার করে, সেই সময় রাবণ তাকে তুলে নিয়ে তার লঙ্কায় চলে যায় এবং সেইখান থেকেই রাম রাবণের যুদ্ধের সূচনাটা কিন্তু হয়েই যায়। তো এই ক্ষেত্রেও বীণা কিন্তু তার লক্ষণ রেখা পার করেছিল যখন তার মুখের হাবভাব দেখে সেই সাধু তাকে বলে যে মা তুমি কি কোনো চিন্তায় আছো? তোমার স্বামী কি তোমাকে আর ভালোবাসে না? আমি সব ঠিক করে দেব। প্রথমবারের জন্য সেই সাধু বাবার ঘরে এন্ট্রি হয়। সাধু বাবা যখন এই বীণার কাছ থেকে টোটাল ব্যাপারটা শুনে যে তার হাজব্যান্ড সুধীর রুবি নামক একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, তখন সেই সাধু বাবা বলে যে আমি এই সমস্ত কিছু থেকে তোমাকে মুক্তি দেব। আমি তোমাকে যেটা বলবো সেইটা তুমি শুনবে। আমি তোমাকে কালো জাদুর এমন একটা ট্রিক দেখাবো যে ধীরের জীবন থেকে রুবি চিরকালের জন্য সরে যাবে, তোমাকে মরতে হবে। তো তাকে এই সাধু বাবা বলে যে তুমি যতটা কষ্ট পাবে রুবিও ঠিক ততটা কষ্ট পাবে। তো প্রথমে এই বীণাকে সাধু বাবা আঘাত করে এবং আঘাত করে বলে যে রুবিও ঠিক এই টাইমেই অতটা কষ্ট পাচ্ছে, এবং এই জিনিসটা বীণা নজর রাখতে শুরু করে এবং হঠাৎই সে একদিন জানতে পারে যে এই রুবি কয়েকদিনের জন্য বেশ অসুস্থ হয়ে বিছানদারি হয়েছিল। তো সেইখান থেকে তার এই সাধু বাবার উপর অগাধ বিশ্বাস জন্মে যায় এবং সেই অগাধ বিশ্বাস জন্মানোর জন্য সাধু বাবা একদিন বলে যে এই যে রুবি আছে তাকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিতে হবে।
এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কথা, যে এই সাধু বাবা ওই জয়েন্ট ফ্যামিলিতে রোজ আসতোই বা কী করে। আসলে ব্যাপার কি হতো, হাজব্যান্ড, শ্বশুরমশাই, দেওর সবাই কাজে চলে যেত, শুধুমাত্র থাকতো শাশুড়ি আর এই বিনা। শাশুড়ির একটা অভ্যাস ছিল, দুপুর হলেই সে কীর্তনে চলে যেত, মন্দিরে চলে যেত, বয়স্ক মানুষরা যেরকম করে, এবং সেই সুযোগেই এই সাধু বাবা ঘরে এন্ট্রি নিয়েছিল পাকাপাকিভাবে। এবার থেকে নেক্সট 3 মাস একটা প্র্যাকটিস হতে চলেছিল, মৃত্যুর প্র্যাকটিস। প্রত্যেক দিন তার গলায় একটা দড়ি ঝোলানো হয়, সেটা দিয়ে টান মারা হয়। তার যখন দমটা একদম আটকে আসে সেই সময় তাকে ছেড়ে দেয়। তখন সাধু বাবা বলে, এই যে জিনিসটা করছো তুমি যতটা কষ্ট পাচ্ছ, তোমার যতটা দম আটকাচ্ছে, ঠিক সেই রকমভাবেই ওই রুবিরও দম আটকাচ্ছে। একটা সময় সে তোমার স্বামীর থেকে চলে যাবে। এবার সেই দিনটা চলে আসে, যেই দিন রুবি বাড়িতে একা আছে। তার পুরো ফ্যামিলি সেই হোটেলে ইভেন্ট ম্যানেজমেন্টে গেছে। সেদিনও সাধু বাবা আসে এবং সেই দিন ছিল ফাইনাল রিচুয়াল। এবং সেই রিচুয়ালে যখন বিনা সেই রকমভাবে প্র্যাকটিস করার জন্য ঝুলে পড়ে, এইবার তার পায়ের তলা থেকে টুলটা সাধু বাবা নিজে সরিয়ে দেয়। এবং সাধু বাবা সেই দিন কিন্তু একা আসেনি, সে তার এক সিনিয়র সাধু মেম্বারকে নিয়ে এসেছে। তারা দুজনেই এই কর্মকাণ্ডটা করার পর, বিনার মৃত্যু নিশ্চিত করার পর, তারা তাদের সরঞ্জাম নিয়ে ওখান থেকে ক্লিয়ার কাট বেরিয়ে যায়। তারপর পুলিশ গিয়ে সেই সাধু বাবার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকেও অ্যারেস্ট করে নিয়ে আসে। এবার পুলিশের তদন্তে পুলিশের এবার মেইন জানতে হবে যে এই যে 3 জন ক্রিমিনালকে তারা ধরেছে, যারা সাধু বেশে গিয়ে বিনাকে হত্যা করেছে একটা অদ্ভুত টেকনিকে, যেখানে বিনা নিজের মৃত্যুর অপশন নিজেই চুজ করেছে, সেইখানে মেইন কলকাঠিটা কে নাড়াচ্ছে, তারা কেন এটা করলো। এবং এই ক্ষেত্রে পুলিশ এইবার সোজা চলে যায় রুবির বাড়িতে গিয়ে রুবিকে অ্যারেস্ট করে আনে। এবং রুবি আর এই যে সুধীর আছে তাদেরকে পাশাপাশি বসানো হয়। সুধীর তখনও বলছে যে এর পিছনে আমার কোনো হাত নেই। যেসব ফেক সাধু বাবারা ওখানে জেলে ছিল তারাও বলছে যে আমরা সুধীরের কাছ থেকে কোনো অর্ডার নিই। তখন রুবিকে প্রেশার দেওয়া হয় এবং সেই প্রেশারে রুবি বলতে শুরু করে সে সুধীরকে খুব ভালোবাসত, কিন্তু সুধীর তার সন্তান, মা, বাবা, ওয়াইফকে ছেড়ে কোনো মতেই আসতে চাইছিল না। সে একটা কথা রুবিকে বলেই দিয়েছিল যে রুবি, তুমি আমার খুব স্পেশাল ফ্রেন্ড, তার মানে এটা না যে আমি সংসার ছেড়ে তোমার কাছে চলে আসবো। তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক নেই। এই শারীরিক সম্পর্ক করার অনেক চেষ্টা কিন্তু রুবি করেছে, কিন্তু রুবি সেইখানেও ব্যর্থ হয়েছে। তো এই ক্ষেত্রে সে এক কালো জাদু করা তান্ত্রিক, যার নাম হচ্ছে আকবর শাহ, তার কাছে যায়। তাকে গিয়ে পুরো ব্যাপারটা বলে। সে বলে যে আমি সমস্ত কিছু কালো জাদু করে তোমার কবলে করে দেব। কিন্তু এই আকবর শাহের প্ল্যান ছিল আরও বাজে। সে একজনকে ঠিক করে, সেই একজনই ছিল ওই ফেক সাধু বাবা। ওই ফেক সাধু বাবা আর এক ফেক সাধু বাবাকে নিয়ে রুবিকে হত্যা করে। এবং এই হত্যাটা এমনই একটা হত্যা ছিল যেখানে রুবিও কনফিডেন্ট ছিল যে সে কোনোদিন ধরা পড়বে না। আকবর শাহ তাকে কনফার্ম করে দিয়েছিল। দুবার ময়নাতদন্তের রিপোর্ট একদম ক্লিয়ারলি ফেল করে গেছিল। ফেল তো এই কারণেই করেছিল, বিনা তো সত্যি এই জিনিসটাকে নাটক ভেবেছিল তাকে সাধু বাবা বাঁচিয়ে নেবে, কিন্তু সাধু বাবা যে তাকে পার্মানেন্টলি একদম সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেবে সেটা সে বুঝতেই পারেনি। তো এইভাবে ভোলা ভালা বিনা সে একটা ভুল বুঝে, সুধীরের একটা মাইনর ভুলে পুরো ফ্যামিলিটাই নষ্ট হলো। এখানে যে মারা গেছে তার ব্যাপারে আমি তো কিছু বলতে পারি না। কোনো মানুষ যদি জীবনে এইরকম কিছু ফিল করেন যে আপনার হাজব্যান্ড, আপনার বয়ফ্রেন্ড অর আপনার গার্লফ্রেন্ড অর আপনার ওয়াইফের ইন্টারেস্ট আপনার প্রতি হারিয়ে গেছে, আপনি নিজেকে রিবিল্ড করুন। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্মেটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে
তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।